আজ আমাদের আলোচনার বিষয় একটা সুষম চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ। তো এটা জানতে হলে ফার্স্ট জানতে হবে একটা সুষম চুম্বক ক্ষেত্র বলতে আমরা কি বুঝি। প্রথম আমরা জানবো সুষম চুম্বক ক্ষেত্র সম্পর্কে। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলতে আমরা কি বুঝি। সেই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে আমরা একটা চার্জড পার্টিকেলকে রেখে কি ঘটনা ঘটবে সেটাই হলো আজকের চ্যাপ্টার। তো সেটা শুরুতে আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড জেনে নেব। এর মেন ফার্স্ট যে প্রপার্টি সেটা হলো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এমন একটা ম্যাগনেটিক ফিল্ড যে ওই ফিল্ডের মধ্যে যে কোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মানটা সমান হবে। তার মানে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সব পয়েন্টেই ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টরের ম্যাগনিটিউডটা কিন্তু সমান হবে। প্রথম কন্ডিশন কি? দ্য ম্যাগনিটিউড of the magnetic field is same at all point in a space. স্পেস কেন বললাম? ম্যাগনেটিক ফিল্ড একটা 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে থাকে। তো সেই 3D স্পেসের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা কিন্তু সেম থাকবে, তার ম্যাগনিটিউডটা সেম থাকবে। এখন এই প্রপার্টিটা চুম্বক ক্ষেত্রের যে ম্যাগনিটিউডটা বা তার মানটা একই থাকবে, এটা কিভাবে সম্ভব? এটা চুম্বক বলরেখা দিয়ে আমরা আলোচনা করতে পারবো। চুম্বক বলরেখার কোন পার্টিকুলার ক্যারেক্টারের জন্য একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা আমরা যাব। তার আগে আমরা 2 নম্বর সূত্রটা লিখে নেই। 2 নম্বর যে কন্ডিশন সেটা কি? ওই স্পেসের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে চুম্বক ক্ষেত্রের যে ডিরেকশানটা সেটা কিন্তু সেম হতে হবে। দ্য ডিরেকশন of the magnetic field is same at all point in a space। অর্থাৎ যে 3 ডাইমেনশনাল স্পেসে চুম্বক ক্ষেত্রে অস্তিত্ব আছে সেই স্পেসের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে যদি চুম্বক ক্ষেত্রের ডিরেকশানটা সেম হয় তাহলে বলতে পারি যে চুম্বক ক্ষেত্র ভেক্টরটি বি ভেক্টরটি পরস্পরের সমান্তরাল। তাহলে দ্যাট ইজ অল বি ভেক্টর আর মিউচুয়ালি প্যারালাল পরস্পরের সমান্তরাল। এখন এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের যে এই দুটো মেন প্রপার্টি, সেই প্রপার্টিটা কিভাবে আমরা অর্জন করতে পারি বা কিভাবে সম্ভব হবে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা, সেটা আমরা বলরেখা দিয়ে বুঝতে পারবো। মানে বলরেখার কোন পার্টিকুলার প্রপার্টি এটা তৈরি করতে পারে। তার আগে আমি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের সিম্বলটা আঁকি। এটা হলো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের সিম্বল। এর প্রত্যেকটি হলো একটা বি ভেক্টর। এটা হলো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন আমি যদি এই ফিগারটাকে একটু মনোযোগ দিয়ে দেখি
তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা বিন্দুতে, সাপোজ যে কোনো একটা পয়েন্টে, এখন এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড বি সেটা এই ডিরেকশানে, এবং তার মান যেটা আছে, আমি যে অন্য একটা পয়েন্ট নেই, এই পয়েন্ট নেই, সেখানেও কিন্তু বি এর ডিরেকশান ঠিক এর সমান্তরাল, সেম ভ্যালু। এখানে একটা পয়েন্ট নেই, যেখানে পয়েন্ট নেই না কেন এই ফিল্ডের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বি এর মান এবং দিক একই থাকবে। এখন আমি একটা এনএস চুম্বক নিলাম, একটা এনএস ম্যাগনেট নিলাম, এটা এন আর এটা হলো আমার এস। তাহলে ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো কেমন হবে? নেগেটিভ থেকে, মানে এন থেকে এসের দিকে হবে, এমন হবে। এই হলো আমার ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, চুম্বক বলরেখা। এই হলো আমার চুম্বক বলরেখা। তো আমি যদি এখানে এই রিজিয়নটা নেই, আমি এখানে এই রিজিয়নটা জুম করছি, এই রিজিয়নটা যদি জুম করি তাহলে আমি কি দেখতে পাবো? এইরকম একটা বলরেখা দেখতে পাবো। আমি যদি এই রিজিয়নটাকে জুম করি, এরকম একটা বলরেখার আমি দেখতে পাবো। তাহলে এখান থেকে কী দেখতে পাচ্ছি? এখান থেকে যেটা আমি দেখতে পাবো সেটা হলো যে কোনো একটা, যে কোনো বিন্দুতে তার একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তার একক ক্ষেত্রফল যে কোনো একটা হবে, তার মধ্যে দিয়ে যে কটা বলরেখা পাস করছে সেটাকে আমরা বলছি বলরেখার সংখ্যা ঘনত্ব। তো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে কটা বলরেখা পাস করছে সেই বলরেখার সংখ্যা ঘনত্বটা সব পয়েন্টে কিন্তু সমান হবে। আর এই বৈশিষ্ট্য, এই বলরেখার স্পেশাল ক্যারেক্টার স্যাটিসফাই করলেই কিন্তু 1 নম্বর কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই হবে, যে আমরা বলতে পারো ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা কিন্তু সব পয়েন্টে ফিক্সড আছে। কখন ফিক্সড থাকবে? যখন প্রত্যেকটা পয়েন্টে বলরেখার সংখ্যা ঘনত্ব সমান হবে। তাহলে 1 নম্বর কন্ডিশন কখন ফিল হবে? যখন নাম্বার ডেন্সিটি, দ্য নাম্বার ডেন্সিটি of magnetic line of force be same। যদি বলরেখার সংখ্যা ঘনত্ব সমান হয় তবে আমি বলতে পারবো যে না, চুম্বক ক্ষেত্রের সব বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটা ফিক্সড আছে, দ্যাট ইজ mod of B ফিক্সড। তাহলে এটা আমার 1 নম্বর কন্ডিশন কিন্তু আমার এই বলরেখার এই পার্টিকুলার বৈশিষ্ট্যের জন্য স্যাটিসফাই হয়। 2 নম্বর যে কন্ডিশনটা ছিল, যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা কিন্তু সেম হবে, দ্যাট ইজ মিউচুয়াল প্যারালাল। তো এই প্রপার্টিটা কীভাবে সম্ভব? আমরা যদি এই ফিগারটাকে জুম করে ফের এখানে লিখলাম, এটাকে আরোভাবে দেখি যে এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো পরস্পর সমান্তরাল। তাহলে পরস্পর সমান্তরাল হলে আমি বলতে পারবো যে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের, অর্থাৎ এই যে আমি রিজিয়নটা নিয়েছি, এই রিজিয়নটা জুম করে এখানে করেছি, এই রিজিয়নের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান সেম। তাহলে মিউচুয়ালি parallel magnetic line of force represent
আ ইউনিডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ সেম ডিরেকশন, ইউনিডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড, তাহলে সুষম চুম্বক ক্ষেত্র সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া আমাদের হয়ে গেল। এবার এই সুষম চুম্বক ক্ষেত্র এটা কিন্তু কোনো প্লেন না যে সবসময় একটা প্লেন হবে, যেমন খাতার পেজ একটা প্লেন, আর প্লেনে আমি ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো এঁকেছি বা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বি ভেক্টরগুলো ড্র করেছি। এটা একটা স্পেস, এটা একটা স্পেস ভাবতে হবে, যে 3 ডাইমেনশনাল স্পেস, একটা স্পেসের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সগুলো আছে আর কি। তো একটা স্পেসের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স আছে, তো তার মধ্যে আমি একটা আয়তকণাকে রাখবো, আমি 4 রকমভাবে রাখবো। এই 4টে আলাদা আলাদা কেস এখানে চলে আসবে। প্রত্যেকটা কেসের জন্য তার ফেনোমেনাটা কী হবে, তার কি ঘটনাটা ঘটবে আমরা সেটা বার করব। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা কিন্তু একটা আয়তকণার গতিপথ এখন নির্ণয় করব। এখন আমাদের কাজ হলো আয়তকণার গতিপথ নির্ণয়। আয়তকণার গতিপথ নির্ণয়। এখন আমাদের কাজ হলো আহিত কণার গতিপথ নির্ণয়। তো সেই কাজটা করার জন্য আমরা 4টে কেস নেব। প্রথম যে কেসটা নেব, কেস 1, আমি একটা আহিত চার্জকে চুম্বক ক্ষেত্রে চুপচাপ রেখে দেবো। তার মানে ওই চার্জের কোনো গতিবেগ থাকবে না, v = 0 হবে, অর্থাৎ কিউ আধানযুক্ত চার্জ, একটা বি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে জাস্ট রাখা হলো, মানে v = 0। ভিটা কি, দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল, v দ্য ভেলোসিটি of the charged particle। এখন ম্যাগনেটিক ফিল্ডের আধান, এই কথাটা ভাবলেই আমাদের একটা সূত্রের কথা মনে পড়ে, লরেন্স ফোর্স। ম্যাগনেটিক ফিল্ডের আধান মানেই আমাদের লরেন্স ফোর্সের কথা মনে পড়ে যায়, যে চুম্বক ক্ষেত্রে আহিত কণা উপরে কী ঘটতে পারে সেটা কিন্তু লরেন্স ফোর্স থেকে আমরা জানতে পারি। তো লরেন্স ফোর্সের মেন এক্সপ্রেশনটা কি, যে বি ম্যাগনেটিক ফিল্ড ই ইলেকট্রিক ফিল্ড, ওখানে একটা কথা না রাখলে তার উপর যে ফোর্সের একটা এক্সপ্রেশন লরেন্স দিয়েছে, এখানে তো ইলেকট্রিক ফিল্ড নেই, অনলি ম্যাগনেটিক ফিল্ড এখানে। তাহলে তার জন্য এক্সপ্রেশন কেমন হবে, অ্যাকর্ডিং টু লরেন্স আমরা কি জানি, F = Q × V × B। এখানে V = 0, দ্যাট ইজ F = 0। তাহলে লরেন্স ফোর্স থেকে আমরা এটা ক্লিয়ার বুঝতে পারছি যে ওই মুভিং চার্জ পার্টিকেল যদি হয় তবেই ফোর্স থাকার একটা চান্স আছে, কিন্তু রেস্ট চার্জ পার্টিকেলে কিন্তু কোনো ফোর্স থাকবে না। তাহলে এখান থেকে বুঝতে পারছি নো ফোর্স অ্যাক্টিং হ্যান্স, এখানে কোনো ফোর্স ক্রিয়া করবে না। এবার কেস 2, এবার আমরা কেস 2 পড়ব। কেস 2, এখানে আহিত কণাটি চুম্বক ক্ষেত্রে সমান্তরাল, আহিত কণাটি চার্জ পার্টিকেলটা কিন্তু ছুটছে, গতিশীল, একটা
কিন্তু গতিবেগটা কি চুম্বক ক্ষেত্রের সমান্তরাল, অর্থাৎ ভি প্যারালাল টু বি। তাহলে লরেন্স মাস কেমন হবে? সিম্পল ক্যালকুলেশন, এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। আমি যে মড অফ এফ নেই তাহলে এখানটা কিউ ভি ভি ক্রস প্রোডাক্ট সাইন থিটা, তাহলে কিউ ভি বি সাইন 0 ডিগ্রি। কারণ ভি প্যারালাল টু বি, আয়তকণার আধান চুম্বক ক্ষেত্রের সমান্তরাল। এটা যদি ম্যাগনেটিক ফিল্ড বি হয় তাহলে ঠিক ভিটাও একই রকমভাবে এখানে এটা ভি, দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড ভি বিং 0 দিস ইকুয়ালস টু 0। তাহলে এখানেও বলতে পারবো নো ফোর্স অ্যাক্টিং, কোনো নো ফোর্স। এখানে ফোর্স মানে লরেন্স ফোর্স, নো ফোর্স অ্যাক্টিং। অন দ্য চার্জ পার্টিকেল, এখানে কিন্তু কোনো ফোর্স কাজ করছে। চলো এবার কেস 3, এটা সব থেকে ইম্পর্টেন্ট কেস, কেস 3। এখানে কি করব? এখানে কেসটা চার্জ পার্টিকেলটা একটা বেগ নিয়ে আসছে ভি বেগ, সেই বেগটা চুম্বক ক্ষেত্রের উপর লম্ব, অর্থাৎ ভি পারপেন্ডিকুলার টু ভি। এই চিহ্নটাকে আমরা বলবো ভি পারপেন্ডিকুলার টু বি। বেগ অর্থাৎ চার্জ পার্টিকেল গতিবেগ বি এর পারপেন্ডিকুলার। তো এখানে আমার কি দেখাতে হবে? চার্জ পার্টিকেলের ভেলোসিটিটা চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে, তো লম্বভাবে আমাকে দেখাতে হবে। আমার খাতা তো 2 ডাইমেনশনাল, একটাও অন্যটার পর লম্ব দেখাবো কিভাবে? সেই জন্য এখানে আমার সুবিধার জন্য কি করা হয়েছে না, চুম্বক ক্ষেত্রটাকে আমি ধরে নেই ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশন, তার মানে পৃষ্ঠা সাপেক্ষে উপরের দিকে, পৃষ্ঠা সাপেক্ষে উপরের দিকে। সেই চিহ্নটাকে আমরা এরকম চিহ্ন বলি, এই চিহ্নটা, এই চিহ্নটা মানে আমরা বলবো পৃষ্ঠা সাপেক্ষে উপরের দিকে, ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশানে, এটা পৃষ্ঠ সাপেক্ষে উপরের দিকে, এটা বোঝা গেল? তো এই হলো আমার ম্যাগনেটিক ফিল্ড, এটা বি ম্যাগনেটিক ফিল্ড, বি ম্যাগনেটিক ফিল্ড। এই ডিরেকশানটা একদম খারাপ হবে উপরের দিকে। তাহলে এটা যদি খারাপ হয়ে উপরের দিকে থাকে তাহলে এই খাতার প্লেনের উপরে যদি কোনো একটা বেগ নিয়ে কোনো একটা বিন্দু পি পয়েন্ট একটা চার্জ পার্টিকেল চলে আসে, তাহলে অবশ্যই সেটা বি এর সাথে লম্বভাবে আসবে। যদি খাতার প্লেনের সাথে সমান্তরালভাবে কোনো কিউ আধানে চার্জ পার্টিকেল চলে আসে তাহলে সেটা অবশ্যই বি এর সাথে লম্ব হবে। মানে কেসটা এমন হয়ে যাবে, এই লাল পেনটা যদি বি হয় তাহলে এই নীল পেনটা হয়ে যাবে ভি, ঠিক এরকম কেস। এই নীল পেনটা হয়ে যাবে ভি, অর্থাৎ পরস্পর লম্ব, ঠিক এমন একটা কেস হয়ে যাবে। তো আমি ভি সমবেগ সম্পন্ন কিউ আধানযুক্ত একটা প্লাস কিউ আধানযুক্ত একটা আয়তকণা পি বিন্দুতে ভি বেগে চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। তাহলে এখানে কেসটা আমরা লিখে নেই, প্লাস কিউ আধানযুক্ত একটি চার্জ পার্টিকেল পি বিন্দুতে ভি বেগে বি
ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করল। এই হলো আমার ঘটনাটা, এটা আমি বাইরে থেকে করালাম। এবার কি ঘটনা ঘটবে? ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল ফের আবার গতিশীল, তার মানে কোন ফোর্স? লরেন্স ফোর্স চলে আসছে। সিম্পল কেস, লরেন্স কি বলেছে? এফ ইজিকলস টু কিউ ইন্টু ভি ক্রস বি, লরেন্স এটা বলেছে। তাহলে চার্জ পার্টিকেল যদি বাইরে থেকে আসছে, এসে এইদিকে এসছিল, সাপোজ এই ছিল ভেলোসিটির ডিরেকশান ভি, এটা ছিল ভি এর ডিরেকশান, ঠিক আছে? তাহলে কী হবে? চুম্বক ক্ষেত্র উপরের দিকে, তাহলে লরেন্স ফোর্স ডিরেকশান কী হবে? বি এবং ভি এই প্লেনের ওপর পারপেন্ডিকুলার, এখানে ভেক্টর ক্রস প্রোডাক্ট ভি ক্রস বি, কিউটা তো স্কেলার, তার সাথে এ ক্রস প্রোডাক্ট এফ হয়েছে, তাহলে ভি এবং বি প্লেনের ওপরে পারপেন্ডিকুলার। তাহলে বি যদি ওপরের দিকে থাকে, এটা আমার বি, আমার এই প্লেনটা হলো ভি, লাল প্লেনটা হলো আমার ভি, আর এটা হলো বি। তাহলে বি এবং ভি প্লেনের ওপরে পারপেন্ডিকুলার, তার মানে এটা অবশ্যই ফোর্সের ডিরেকশানটা এই দিকে হবে। ফোর্সের ডিরেকশানটা এই দিকে হবে, অর্থাৎ এটা হলো আমার ফোর্সের ডিরেকশান। এটা পি বিন্দু, এটাকে আমি বললাম ও, আমার ও, তাহলে ও বিন্দুর দিকে হবে আমার ফোর্সের ডিরেকশান। লরেন্স বলছে ভেক্টরের ক্রস প্রোডাক্ট এটা। এবার আমি একটা কথা বলি যে এই ফোর্স পার্টিকুলার ভেলোসিটি এই দিকে, আর ফোর্সটা কিন্তু তার উপর লম্বভাবে, দেখো ভেলোসিটি এই দিকে, ফোর্সটা ঠিক লম্বভাবে ক্রিয়া করছে। লম্বভাবে প্রযুক্ত বল কৃতকার্যত মানে পার্টিকেল ভেলোসিটি এই দিকে আর ফোর্সটা এই দিকে। এখন এই লরেন্স ফোর্স দ্বারা কি কৃতকার্য হবে, ওয়ার্ক ডান হবে? একটা সিম্পল কোশ্চেন, লরেন্স ফোর্স ওয়ার্ক ডান করে কি না? তাহলে এখন আমরা লিখবো, এইটা আগে আমরা প্রমাণ করার চেষ্টা করবো, লরেন্স ফোর্স ওয়ার্ক ডান করে কি না। ওয়ার্ক ডান বাই লরেন্স ফোর্স, এইটা জানলেই আমরা বুঝতে পারবো যে এখানে কী ঘটনা ঘটবে। লরেন্স ফোর্স ওয়ার্ক ডান করে কিনা সেটা জানলে বুঝতে পারবো এখানে কী ঘটনা ঘটবে। ওয়ার্ক ডান মানে যদি আমি বলি ডি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিএস, এফ ইজ দ্য ফোর্স, ডিএস with the elemental displacement. Now ds by dt is equals to v is the velocity, that is ds equals to v dt. Now putting this value f dot v dt. এখন এফ ভি কস থিটা ডিটি। এখন এফ এবং ভি পরপর পারপেন্ডিকুলার, তো এখানে তো ভি পারপেন্ডিকুলার টু এফ, ভেক্টরের ক্রস প্রোডাক্ট আগেই বলেছি, তাহলে অবশ্যই এটা জিরো। এফ ভি কস 90 ডিটি মানে জিরো। তাহলে দেখতে পাচ্ছি নো ওয়ার্ক ডান, তার মানে লরেন্স ফোর্স দ্বারা কিন্তু কোনো ওয়ার্ক ডান হয় না, ওয়ার্ক ডান জিরো চলে এসছে। এখন যদি ওয়ার্ক ডান জিরো হয় তাহলে কি কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে? সেইটা আমাদের আগে জানার দরকার। ওয়ার্ক ডান যদি জিরো হয় কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে কি না। আমরা জানি হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি হলো টার্মিনাল ভেলোসিটি, ইউ ইনিশিয়াল ভেলোসিটি, ইকুয়ালস টু হাফ অফ এম ইন্টু 2as। লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই সূত্র থেকে এই ফর্মটাকে আমি এবার লিখতে পারি, ঠিক আছে?
এটা মানেই কি, বল ইন্টু সরণ, দুই দিকে যাচ্ছে MAS, MA মানে FS, এটা মানে বলতে পারি আমি ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে কিন্তু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি আমার অবশ্যই থাকবে। ওয়ার্ক ডান পজিটিভ ভ্যালু আসলে আমার চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অবশ্যই থাকবে। এখানে ওয়ার্ক ডানটা 0 এসছে, তাহলে কি স্যার এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে? আদৌ কিন্তু এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়নি। তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়নি মানে কি, ভেলোসিটি চেঞ্জ হয়নি, ভি কনস্ট্যান্ট, এখানে ভি ফিক্সড আছে। তাহলে এখানে লরেন্স ফোর্স এফ দিচ্ছে, ফের ভি ফিক্সড আছে, তাহলে কিছু তো একটা ঘটবে। আমি মানছি যে ফোর্সটা লম্বভাবে কী দেখাচ্ছে, ভি এর সাথে কোনো রকম অকডাউন করতে পারছে না, কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, ভিটার মানও চেঞ্জ হচ্ছে না, তার মানে ঠিক আছে, কিন্তু কোনো কি কাজ হবে না? হ্যাঁ, একটা কাজ হবে, সেটা কি, ভি এর ডিরেকশানটা চেঞ্জ করে দেবে। তাহলে এই ফোর্সের কাজ হলো ভি এর ডিরেকশানটা কিন্তু চেঞ্জ করে দেওয়া। তাহলে ভি এর ডিরেকশান চেঞ্জ হওয়া মানে কি, সোজা হয়ে যাবে না, একটু ঘুরে চলে গেল ভিটা, এই কারণেই ঘুরে চলে গেল। যেই ঘুরে চলে গেল, ঠিক এখানেও একই ঘটনা ঘটছে, এখানেও আমি ফের একটা ফোর্স পাচ্ছি একই ডিরেকশানে, এটাও ফের পাচ্ছি লরেন্স ফোর্স একই ডিরেকশানে, ফের ঘুরে চলে গেল, আমি আবার পাচ্ছি লরেন্স ফোর্স, আমি কিন্তু সেই একই ডিরেকশানে। তাহলে টোটাল গতিপথটা আলটিমেটলি কিন্তু একটা সার্কেল হয়ে যাচ্ছে, একটা সার্কুলার মোশন হয়ে যাচ্ছে, একটা সার্কুলার মোশন হয়ে যাচ্ছে। এটা নেই আমি কিউ পয়েন্ট। বোঝা গেল কীভাবে একটা সার্কুলার মোশনটা তৈরি হচ্ছে? তাহলে এখানে কি বলতে পারি, দেয়ার ইজ নো চেঞ্জ in kinetic energy. That is, this force only change the direction of the particle. শুধুমাত্র পার্টিকেলের ডিরেকশান চেঞ্জ করবে, আর কিচ্ছু করতে পারবে না। তাহলে আলটিমেটলি এটা কি হবে, একটা ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে পার্টিকেলটা মুভ করতে থাকবে, যার প্রত্যেকটা এই পয়েন্টে ট্যানজেনশিয়াল ভেলোসিটি এই দিকে, প্রত্যেকটা পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, স্পর্শক আঁকি, তাহলে সেই দিকে তার ভেলোসিটি, তাহলে একটা সুষম বৃত্ত গতি কিন্তু এটা অ্যাচিভ করবে, একটা সুষম বৃত্ত গতি অ্যাচিভ করবে আলটিমেটলি। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন আছে মানেই 11 মেকানিক্সকে জানি একটা সেন্ট্রিফিউজাল অ্যাক্সেলারেশন আছে, মানে একটা সেন্ট্রিফিউজাল ফোর্স আছে, সেটা কোন দিকে, ডাইরেক্টেড টাওয়ার্ডস দ্য অরিজিন, অর্থাৎ ও অরিজিনের দিকে। তাহলে দিস ইজ আ ইউনিফর্ম সার্কুলার মোশন, এটা একটা সুষম বৃত্ত গতি। সো ইট হ্যাজ আ সেন্ট্রিফিউজাল অ্যাক্সিলারেশন according to circular motion chapter in 11। একটা সেন্ট্রিফিউজাল অ্যাক্সিলারেশন আছে, দ্যাট ইজ সেন্ট্রিফিউজাল ফোর্স এক্সিস্ট হেয়ার। এখানে একটা সেন্ট্রিফিউজাল ফোর্সও আছে আমি বলতে পারি। তাহলে এখানে সেন্ট্রিফিউজাল ফোর্স আমরা ক্লাসিক্যাল মেকানিক্স কনসেপ্ট থেকে বলছি, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স ম্যাগনেটোস্ট্যাটিক্স কনসেপ্ট থেকে আমরা বলছি এখানে লরেন্স ফোর্স আছে। তাহলে যেটাই সেন্ট্রিফিউজাল ফোর্স সেটাই লরেন্স ফোর্স। তাহলে এই সেন্ট্রিফিউজাল ফোর্স
ইজ ইকুয়ালস টু লরেন্স ফোর্স। যেটাই সেন্ট্রিফিউজাল ফোর্স কিন্তু সেটাই কিন্তু লরেন্স ফোর্স। আলাদা আলাদা ভিউ পয়েন্ট থেকে আমরা বলছি। তো এখন এই ফোর্স দুটোকে আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা লরেন্স ফোর্স কত পাচ্ছি, এফ মড অফ এফ নেই, দিস ইকুয়ালস টু কিউ ভি সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু কিউ ভি বি পাচ্ছি, কারণ এখানে ভি পারপেন্ডিকুলার টু বি আগেই বলা হয়েছে। এখানে লরেন্স ফোর্স পাচ্ছি এফ ইকুয়ালস টু কিউ ভি সাইন 90 ডিগ্রি আগেই বলা হয়েছে। আর সেন্ট্রিফিউজাল ফোর্স পাচ্ছি এম ভি স্কোয়ার বাই আর, আর বিদা রেডিয়াস, যে বৃত্তপাতে ঘুরছে সেই বৃত্তপাতের ব্যাসার্ধটা আর, ভি হচ্ছে যে ভেলোসিটি নিয়ে ফার্স্টে এসেছিল তার তো মান চেঞ্জ হবে না, জাস্ট ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু ভিটা তো সেমই থাকবে, সেই ভি। এম হলো তার মাস, এম হলো ওই চার্জ পার্টিকুলার মাস, এম বি দ্য মাস অফ দ্য চার্জ পার্টিকেল। তার মাস এমটা, তাহলে এই দুটো ইকুয়াল বলেছে, তাহলে কিউ ভি বি দিস ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে দেয়ার ফোর আর ইজ ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি, और আর ইকুয়ালস টু লেখা যেতে পারে ভি বাই কিউ বাই এম ইন্টু বি লেখা যেতে পারে। এটা দুটো ইকুয়েশন পেলাম, নাম্বার 1 ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন। এখন এই ইকুয়েশন দুটো নিয়ে একটু হালকা অ্যানালাইসিস করতে হবে 5 মিনিট। সেটা হলো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ আরটা আর এটা কিন্তু এম ভি এর সমানুপাতিক, মোমেন্টামের সমানুপাতিক, আর তার বৃত্তপাতের ব্যাসার্ধ কণাটির ভর বেগের সমানুপাতিক। ঠিক আছে, ভর বেগের সমানুপাতিক। মাস স্পেকট্রোমিটার, ওখানে একটা চার্জ পার্টিকেলের মাস মাপা হয়, কিন্তু তার এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে সেকেন্ড কেস যেটা আমি পাচ্ছি, এটা আবার সমানুপাতিক কখন, এটা একটা কনস্ট্যান্ট আছে যখন কিউ বি কনস্ট্যান্ট, হোয়েন কিউ বি কনস্ট্যান্ট, তখনই বলতে পারবো আমরা সমানুপাতিক। এটা বি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/b, বি এর সাথে ব্যস্ততার সম্পর্ক এখানে কখন, যখন কিউ এম ভি কনস্ট্যান্ট। 3 নম্বর কেসটা একটু ইম্পর্টেন্ট কেস, সেটা আমরা ইকুয়েশন 2 থেকে বলতে পারি। ফ্রম ইকুয়েশন 2 আমরা বলতে পারি আর ইনভার্সলি প্রপোর্শনাল টু কিউ বাই এম, দ্যাট ইজ আর প্রপোর্শনাল টু 1/কিউ বাই এম। এই কিউ বাই এমটাকে আমরা বলছি আপেক্ষিক আধান। এটাকে আমরা বলছি আপেক্ষিক আধান, কিউ বাই এমটাকে বলছি আমরা আপেক্ষিক আধান, অর্থাৎ মাসের রেসপেক্টে আধানটা কত, ভরের সাপেক্ষে আধানটা কত। যেমন ইলেকট্রন তার ভর অনেক কম, কিন্তু প্রোটন তার ভর অনেক বেশি, কিন্তু চার্জ আবার দুটো সমান, সেই জন্য ইলেকট্রনের স্পেসিফিক যে চার্জ আপেক্ষিক আধানটা কিন্তু অনেক বেশি। তাহলে আপেক্ষিক আধান বেশি হলে তার ব্যাসার্ধ কমে যাবে, অর্থাৎ ইলেকট্রনের ক্ষেত্রে ব্যাসার্ধ কম হবে, প্রোটন বেশি হবে। ঠিক আছে, এই 3টে কেস। আরেকটা কেস আছে
যদি চার্জটা নেগেটিভ হয়ে যায়, কিউ নেগেটিভ, তখন উল্টো দিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। কিউ নেগেটিভ হলে এই দিকে ঘুরবে, কিউ নেগেটিভ। আর কিউ পজিটিভ হলে এই দিকে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে, কিউ পজিটিভ। ঠিক আছে, এবার একটা জিনিস বার করবে, সেটা হলো আবর্তনকাল, টাইম পিরিয়ড বা পিরিয়ড অফ রিভলিউশন। আবর্তনকাল, আমরা আবর্তনকাল বার করব। তো আবর্তনকাল মানে একবার ঘুরতে কত টাইম লাগে? ভি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ঘুরছে, টোটাল পরিধি 2πr, টোটাল পরিধি পেরিমিটার 2πr, আর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ টি কষ্ট বলতে পারি আমি 2πr/v। আর ভ্যালু পোর্ট করে দিলে এখানে 2πm/qb। তাহলে ফ্রিকোয়েন্সি আমরা জানি, ফ্রিকোয়েন্সি মানে 1/t, কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কতবার ঘুরছে, নাম্বার অফ রোটেশন পার ইউনিট টাইম, দ্যাট ইজ পার সেকেন্ড, সেটাই হলো আমার ফ্রিকোয়েন্সি। 1/t ইকুয়ালস টু 1/2π q/m ইন্টু b বলতে পারি। এই এনটাকে আমরা বলছি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সাইক্লোট্রন কম্পাঙ্ক বলছি এনটাকে আমরা। সাইক্লোট্রন কি সেটা পরে আলোচনা হবে, বলছিল না সাইক্লোট্রন কম্পাঙ্ক। এখানে একটা হিডেন কনসেপ্ট লুকিয়ে আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা যে এখানে হিডেন কনসেপ্ট এরকম যে দেখতে পাচ্ছি এন এবং টি উভয় টার্মে কিন্তু আর এবং ভি নেই, অর্থাৎ ভি এবং আর ইন্ডিপেন্ডেন্ট। টি ইকস টু যেটা 2π ইন্টু m/qv আর এন ইকস টু 1/2π q/m ইন্টু b, এটা কিন্তু ভি এবং আর ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কি ভি এবং আর উপর ডিপেন্ড করবে না। আমি যদি বিশাল একটা হাই ভেলোসিটি নিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ডে রেখে দেই, সেক্ষেত্রে তার যা ফ্রিকোয়েন্সি একটা হালকা অল্প বেগ নিয়ে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে দেয়, কিংবা একটা বিশাল ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকে, কেসটা এরকম যে আর ইকস টু আমরা এখানে দেখেছিলাম mv/qb। তুমি যে ভি বাড়াচ্ছ অটোমেটিক্যালি আর বেড়ে যাচ্ছে, v/r এর রেশিওটা কিন্তু ফিক্সড থাকছে। তাহলে তুমি ভি বাড়ালেই তো আর বেড়ে যাচ্ছে না, আলটিমেটলি ভি এর কোনো এফেক্ট পড়ছে না। সেই জন্য এটা কিন্তু ভি এবং আর ইন্ডিপেন্ডেন্ট। এই কোশ্চেন দুটো বলতে পারি আমি, ইন্ডিপেন্ডেন্ট অফ ভি অ্যান্ড আর, ডিপেন্ড করে না।